হ্যালো শ্রেয়ান। তো গতদিন আমরা মানে একদম ম্যাটার্স ধরে শুরু করেছিলাম, যে আমাদের চারদিকে যা আছে সেগুলো হচ্ছে সব ম্যাটার্স। সেগুলোর মধ্যে পিওর সাবস্টেন্স, তারপর মিক্সচারের মধ্যে হোমোজেনিয়াস, হেটেরোজেনিয়াস, হ্যাঁ, তারপর পিওর সাবস্টেন্সের মধ্যে এই এলিমেন্ট আসতো, হ্যাঁ। তো এলিমেন্ট, তারপর অ্যাটম। আজকের ইয়েতে আমরা অ্যাটম নিয়ে একটু ডিটেলসে আলোচনা করব। মন দিয়ে শোনো, ঠিক আছে? আচ্ছা, অনেকের মধ্যেই এটা প্রশ্ন আছে, হ্যাঁ, বা অনেকে খুব কনফিউজড হয়ে যায় যে অ্যাটম কি আসলে ইন্ডিপেন্ডেন্টলি থাকতে পারে কিনা। হ্যাঁ, যে ক্যান অ্যাটম এক্সিস্ট ইন্ডিপেন্ডেন্টলি? দ্য অ্যাটম অফ অনলি আ ফিউ এলিমেন্টস কল্ড নোবেল গ্যাসেস সাচ অ্যাজ হিলিয়াম, নিয়ন, আর্গন অ্যান্ড ক্রিপ্টন এটসেট্রা। হ্যাঁ, এরা কি আর কেমিক্যালি আনরিয়াক্টিভ অ্যান্ড এক্সিস্ট ইন দ্য ফ্রি স্টেট অর ইন্ডিপেন্ডেন্টলি। মানে কিছু কিছু অ্যাটম আছে যারা খুব আসলে হাতে গোনা, হ্যাঁ, এবং এগুলো বেশিরভাগই হচ্ছে নোবেল গ্যাস। এই জন্য এদের নোবেল গ্যাস বলে, যে তারা একদম ফ্রি থাকতে পারে এবং ইন্ডিপেন্ডেন্টলি তারা একা একা থাকতে পারে। হ্যাঁ, তাদের কোনো মলিকিউল ফর্ম করতে হয় না। হুম, কিন্তু সাধারণত কি তা হয়? হ্যাঁ, সাধারণত কিন্তু তা হয় না। বেশিরভাগ অ্যাটমস হচ্ছে খুব রিয়াক্টিভ হয়। Atoms of most of the elements are chemically very reactive and do not exist in the free state or independently. তোমাদের বইয়ে যেটা বলেছে আর কি, এরা বেশিরভাগ ক্ষেত্রে এরা খুব রিয়াক্টিভ হয়, এরা একা থাকতে পারে না, এরা সারাক্ষণই কারো না কারোর সাথে রিয়াকশন করতে চায়। তো এবং এই রিয়াকশন করতে চায় এরা দুইভাবে থাকে। কখনো কখনো এরা মলিকিউল ফর্ম করে, মনে করো একই অ্যাটমের সাথে যদি হয়, যদি একটা অক্সিজেন অ্যাটম আর একটা অক্সিজেন অ্যাটমের সাথে মলিকিউল ফর্ম করে, অথবা সে অক্সিজেনের সাথে মনে করো হাইড্রোজেন মিলে একটা মলিকিউল ফর্ম করে, তখন সেটা কম্পাউন্ড হয়ে যাচ্ছে। হ্যাঁ, এই হিসাবে থাকে, অথবা আয়ন হিসাবে থাকে। আয়নের বিষয়ে তুমি পরে জানতে পারবে আর কি। শ্রেয়ান, আচ্ছা, এগুলো তো সব তোমাদের আসলে ক্লাসে পড়ানো হয়েছে। আমার মনে হয় আমি এটা জাস্ট আবার নতুন করে একটু বুঝাচ্ছি, যে তোমার যদি কোনো কনফিউশন থাকে তুমি যাতে আমার সাথে শেয়ার করতে পারো। হ্যাঁ, অ্যাটম যেহেতু সবচেয়ে আপাতত, মানে তখনও পর্যন্ত ওই ক্যারেক্টারটা থাকবে। যেমন অ্যাটমকে যদি তুমি ভেঙে ফেলো, ইলেকট্রন, প্রোটন, নিউট্রন তো দুনিয়ার, মানে হাইড্রোজেনের পেটের ভিতরে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, আর কার্বনের পেটের ভিতরে যে ইলেকট্রন, প্রোটন, নিউট্রন আছে, এরা তো সব একই টাইপের। হ্যাঁ, তখন তো আর তুমি ওটা ডিফারেন্ট থাকলো না। যখন তুমি ওটা ভেঙে ফেলবা, সবগুলো ইলেকট্রন, প্রোটন, নিউট্রন, এই পৃথিবীতে যত ইলেকট্রন আছে সব একই রকম, যত প্রোটন, যত নিউট্রন সব একই রকম, তাই না? কিন্তু এই জন্য অ্যাটমটা হচ্ছে, যতক্ষণ পর্যন্ত তুমি এটা ভাঙতে ভাঙতে একটা জায়গায় থাকবে, কিন্তু ওই ক্যারেক্টার থাকবে একটা এলিমেন্টের, অবশ্যই সেটা কম্পাউন্ডের না। হ্যাঁ, কারণ কম্পাউন্ডকে ভাঙতে ভাঙতে লাস্ট পর্যন্ত, মনে করো পানিকে ভাঙতে ভাঙতে শেষ পানির যে নানাটা থাকবে, ওইটা কিন্তু সবসময় H2O হতে হবে। ওইটাকে যদি তুমি ভাঙা অ্যাটম বানায় ফেলো, ওই এইচের মধ্যে কিন্তু আর পানির কোনো গুণ থাকবে না। হাইড্রোজেন আর পানি কি এক জিনিস? হ্যাঁ, অক্সিজেন আর পানি কি এক জিনিস? পানি খায়, অক্সিজেন কি মাথায় দেয় না খায়? মানে গিলা খায়, গিলাও তো খাইতে পারে না, অক্সিজেন নিঃশ্বাস নেয়। কাজে পানির কম্পাউন্ডের ক্ষেত্রে যখন তুমি ভাঙবো, সবচেয়ে লাস্টে ওই ক্যারেক্টারটা থাকবে মলিকিউলে। কিন্তু এলিমেন্টকে ভাঙতে ভাঙতে সবচেয়ে লাস্টেও ওইটাকে তুমি তখনও পর্যন্ত এটাকে গোল্ড বলতে পারবা, তখনও পর্যন্ত এটাকে আয়রন বলতে পারবো। এটা লাস্ট ইউনিটটাকে বলা হয় হচ্ছে অ্যাটম। এই জন্য অ্যাটমকে বলা হয় বেসিক বিল্ডিং ব্লক অফ কেমিস্ট্রি। হ্যাঁ, অ্যাটমকেই এটা বলা হয়। এটা কিন্তু ইলেকট্রন, প্রোটন, নিউট্রনকে বেসিক বিল্ডিং ব্লক বলা হয় না, অ্যাটমকে বলা হয়। আর এটা হচ্ছে স্মলেস্ট ইউনিট অফ ম্যাটারের সবচেয়ে স্মলেস্ট ইউনিট আমরা আপাতত তো সেভাবে ধরি। আর অ্যাটমের ভিতরে যেগুলো থাকে ওগুলো আসলে সাব অ্যাটমিক পার্টিকেল। ওটা আমরা আসতেছি আস্তে আস্তে। এই যে আরেকটা বৈশিষ্ট্য হচ্ছে, অ্যাটমে হ্যাজ ক্যারেক্টারিস্টিক প্রপার্টি অফ কেমিক্যাল এলিমেন্ট। কেমিক্যাল এলিমেন্টের যা যা প্রপার্টি আছে ওইটার অ্যাটমেও তা আছে। হ্যাঁ, যেমন একটা বড় একটা তোমার গোল্ডের টুকরা, তোমার আম্মা একটা গোল্ড কিনলো, বা তুমি একটা গোল্ড বার পাইলা, কোনো একটা মাটি খুঁড়া গুপ্তধন পাইলা, গোল্ড বার। ওই গোল্ড বারটা একটা এলিমেন্ট না, ওইটা একটা এলিমেন্ট, ওর মধ্যে অনেকগুলা গোল্ড আছে। ওটা ভাঙতে থাকো, খালি গোল্ডই বাইর হবে, আর কিছু বাইর হবে না। ওই যে লাস্টের যে গোল্ড, একদম যেটা তোমার ইলেকট্রন মাইক্রোস্কোপ দিয়ে দেখতে হবে, যেই অ্যাটমটা ইলেকট্রন মাইক্রোস্কোপ দিতে হবে, সেটা কিন্তু গোল্ডই থাকবে। মানে ওইটার মধ্যে গোল্ডের ক্যারে, ওইটা কিন্তু সিলভার হয়ে যাবে না, এটা গোল্ডই থাকবে। ওইটা হচ্ছে অ্যাটম, ঠিক আছে? আচ্ছা, এখন একটা অ্যাটমের ভিতরে আবার কতগুলা জিনিস থাকে। এদের আবার চার্জ থাকে, কারো কারো চার্জ থাকে, কারো কারো চার্জ থাকে না। হ্যাঁ, এরা খুবই ডেঞ্জারাস জিনিস। যেমন অ্যাটমের পেটের ভিতরে যেটা থাকে, একদম পেটের ভিতরে, যেটা হচ্ছে নিউক্লিয়াস।
ওই নিউক্লিয়াসের মধ্যে আসলে দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে প্রোটন, সেই প্রোটনের হচ্ছে চার্জ হচ্ছে পজিটিভ, আর একটা থাকে হচ্ছে নিউট্রন। নিউট্রনের চার্জ হচ্ছে কোনো চার্জ নাই নিউট্রনের। হ্যাঁ, আর বাইরে ওইটা চারদিকে যে বিভিন্ন শেলের মধ্যে ঘুরে, এনার্জি শেল, যেটা তুমি পড়ছো, তুমি অলরেডি জানো যে শেলের মধ্যে কিছু ইলেকট্রন ঘুরে, প্রথম শেলে 2টা থাকে, তারপরে শেলে 8টা থাকে, তারপরে শেলে 8টা থাকে। হ্যাঁ, এর কমও থাকতে পারে, বেশিও থাকতে পারে, কিন্তু ওইটা একটা রুম, মানে ওইখানে ওই 2টার বেশি থাকতে পারবে না প্রথম শেলে। এটা 2টার বেশি থাকলে ধাক্কা মেরা বাইর করে দিবে। তারপরে শেলে যদি 8টার বেশি একজনও থাকে, ধাক্কা মেরা বাইর করে দিবে। হ্যাঁ, আর তারপরে শেলে যদি 8টার বেশি থাকে, তখন ধাক্কা মেরে তারপরে শেলে বাইর করে দেয়। এটা হচ্ছে সিস্টেম আর কি। হ্যাঁ, ওই ভিতরে যেটা থাকে সেটা হচ্ছে প্রোটন আর নিউট্রন। মনে রাখবে, প্রোটন হচ্ছে পজিটিভ চার্জ, নিউট্রনের কোনো চার্জ নেই, ইলেকট্রনের নেগেটিভ চার্জ। কিন্তু একটা অ্যাটমের ভিতরে প্রোটন আর ইলেকট্রনের চার্জ সব সময় সেম থাকে। এবং কেন থাকে? কারণ প্রোটন যেই কয়টা থাকে, ইলেকট্রনও সেই কয়টা থাকে। পৃথিবীতে কোনো অ্যাটম তুমি পাবা না হ্যাঁ যেখানে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান না। প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সবসময় ইকুয়াল থাকে। ইকুয়াল থাকে বলেই অ্যাটমগুলো সাধারণত চার্জ থাকে না। যদি অ্যাটমগুলো চার্জ থাকতো, তাহলে অ্যাটমগুলো তো সারাক্ষণ তোমার সাথে রিয়াকশন করতো, আমার সাথে রিয়াকশন করতো। ও তো চুপচাপ বসে থাকতো না, ও এই জন্য চুপ করে এসে বসে থাকে। হ্যাঁ, চার্জ থাকে আয়নের, এটা আমরা একটু পরে বলবো, ঠিক আছে। আর পুরা অ্যাটমটার যে চারদিকে ইলেকট্রনের সংখ্যা যতই থাকুক কেন, ওইটার ওয়েট হচ্ছে নেগলিজেবল। আর ডেফিনেটলি তুমি বুঝতে পারতেছি যে জিনিসকে দেখা যায় না, সেটা তো কিলোগ্রাম দিয়ে ওজন করতে পারবে না। শ্রেয়ানের ওজন 100 কেজি, 70 কেজি, 50 কেজি, মামুনিয়ার ওজন 10 কেজি, 20 কেজি, যেটাই হচ্ছে বলতে পারো। কিন্তু ওদেরকে, যাদেরকে তুমি দেখতেই পারো না, তাদেরকে কি তুমি গ্রাম, কিলোগ্রাম এগুলা দিয়ে ওজন করতে পারবে? অসম্ভব। হ্যাঁ, এই জন্য আমরা একটা ইউনিট, মাস ইউনিট ইউজ করি। হ্যাঁ, সাধারণত প্রোটনের ক্ষেত্রে 1 বলি, নিউট্রনের ক্ষেত্রে 1 বলি, আর ইলেকট্রন বোধহয় 1/2000 ওর মাস হবে। তার মানে বেসিক্যালি ওইটা একদম নেগলিজেবল, এটা ধরার মতোই না। কাজেই বেসিক্যালি একটা অ্যাটমের মাস ডিপেন্ড করে হচ্ছে প্রোটন আর নিউট্রনের উপরে। এখন তোমাকে যেমন বললাম যে প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সব সময় ইকুয়াল হয়, অলওয়েজ ইকুয়াল। কিন্তু নিউট্রন আর প্রোটনের সংখ্যা কিন্তু ইকুয়াল হইতেও পারে, নাও হইতে পারে, নট নেসেসারিলি। কাজে একটা প্রোটনের নাম্বার দেখলে তুমি কখনো বলতে পারবা না, দেখাই কোনোদিন লাভ দিয়ে উঠো না যে ওইটার আমি তো নিউট্রন নাম্বারও জানি। কিন্তু প্রোটনের নাম্বার দেখলে তুমি ইলেকট্রনের নাম্বারও জানো। কেউ যদি তোমাকে একটা অ্যাটমের প্রোটন নাম্বার বলে দেয়, তুমি ইলেকট্রন নাম্বারও বলতে পারবা, নো প্রবলেম। হ্যাঁ, কিন্তু প্রোটনের নাম্বার দেখে তুমি নিউট্রনের নাম্বার বলতে পারবা না, ঠিক আছে। এখন দেখো কেন পরমাণুতে ইউজুয়ালি চার্জ হয় না, একটা এক্সাম্পল এখানে ছবি দিয়ে দেখিয়েছে। যেমন একটা সোডিয়াম দেখাচ্ছে, Na দিয়ে সোডিয়াম বোঝায়, সোডিয়ামের সিম্বল হচ্ছে Na। আচ্ছা, এখানে সোডিয়ামে দেখো প্রথমে একটা মাঝখানে দেখা যাচ্ছে যে লাল রঙের জিনিসটা, ওইটার মধ্যে আসলে আছে হচ্ছে প্রোটন আর নিউট্রন, নিউক্লিয়াস। কয়টা প্রোটন কয়টা নিউট্রন দেখাচ্ছে না, কিন্তু এটা বোঝা, মানে ওইটা দেখা যাচ্ছে এটা হচ্ছে, সরি, ওইটা হচ্ছে তোমার দেখাচ্ছে, তোমার মাঝখানে দেখাচ্ছে যে নিউক্লিয়াসটা, তার চারদিকে যে আছে এগুলো হচ্ছে তোমার বোঝাচ্ছে ইলেকট্রন। এখন ইলেকট্রনগুলো ব্লু কালার দিয়ে বোঝাচ্ছে। দেখো 2টা ইলেকট্রন প্রথম শেলে, তারপরে শেলে ডেফিনেটলি 8টা ইলেকট্রন, তাহলে 8 আর 2 হলো 10টা। আর সবচেয়ে বাইরের শেলে হচ্ছে একটা ইলেকট্রন, তাহলে টোটাল হচ্ছে 11টা ইলেকট্রন। আর আর ভিতরে যে আছে, ভিতরে যদিও ওরা দেখিয়ে দেয়নি, তুমি জেনে রাখো 11টা প্রোটন আছে। নিউট্রন কয়টা আছে এটা আমি জানি না, হয়তো 11 থাকবে বা 12 থাকবে বা এরকম থাকবে, এটা মিলিয়ে নিও। হ্যাঁ, নট নেসেসারি প্রোটন আর নিউট্রন সেম নাম্বার হবে, কিন্তু তুমি এটা পিরিয়ডিক টেবিলে দেখতে পারো যে কত আছে। আচ্ছা, আর পাশে দেখেছো একটা মজার জিনিস দিচ্ছে, পাশে সোডিয়াম একটা। তুমি মনে রেখো যে ওই যে লাস্টের যে শেলটা থাকে, লাস্টের শেলটা সবসময় কমপ্লিট হতো কি হলে, মানে যদি যেমন আমরা জানি যে প্রথম শেলে 2টা থাকবে, সেকেন্ড শেলে 8টা থাকবে। হ্যাঁ, যদি 8টার চেয়ে একটা কম হয়, তাহলে ও সবসময় চাবে যে আরেকটা যদি নেওয়া যায়। হ্যাঁ, আর যদি বেশি হয়, তাহলে সে একটা বের করে দিতে চাবে। বা যেমন যেমন পরের যে 3 নাম্বার শেলটাতে 8টা থাকার কথা, কিন্তু ওর কাছে একটা ইলেকট্রন আছে, যার জন্য কিন্তু সে স্টেবল না। মানে সে ওইখানে কোনোভাবে যদি আরো 7টা ইলেকট্রন নিতে পারতো, তাহলে সে স্টেবল হতে পারতো, অথবা এই একটা ইলেকট্রনকে যদি সে বের করে দিতে পারতো। এখন সব সময় একটা অ্যাটম চায় হচ্ছে স্টেবল হতে। সে যেমন করে সে চায়, যে বললাম না, তার সবার হচ্ছে আইডল হচ্ছে সে ওই গ্যাসের মতো হতে চায়। কারণ একটা গ্যাসের ক্ষেত্রে সবসময় তুমি দেখবে এদের আউটার শেলগুলো সবসময় কমপ্লিট থাকে। ওদের আউটার শেলে যদি 8টা থাকার কথা, ওদের 8টাই থাকবে, ওইখানে একটা কমও থাকবে না, একটা বেশিও থাকবে না। কিন্তু দেখো ওই এর 3 নাম্বার শেলে 8টা থাকার কথা ইলেকট্রন, কিন্তু ওর কিন্তু একটা আছে।
কাজে ও সবসময় চাবে এই একটাকে যদি বের করে দিতে পারতো তাহলে তো ওর সমস্যা নেই, প্রথমটাতে 2টা আছে, সেকেন্ডটাতে 8টা আছে, মিলে গেল, ও একটা স্টেবল, অনেকটা ওই গ্যাসের মতো হলো। হ্যাঁ, এই জন্য যখন কেমিক্যাল রিয়াকশন হয় তখন সাধারণত ও একটা ইলেকট্রনকে ছেড়ে দিবে। একটা ইলেকট্রনকে যখন ও ছেড়ে দিবে, এর আগের বার দেখো ওর তো নর্মালি একটা অ্যাটমে কিন্তু প্রোটন আর ইলেকট্রনের সংখ্যা সমান থাকে, কিন্তু যখন ওই একটা ইলেকট্রনকে বের করে দিবে, কেমনে বের করবে না করবে এগুলা যখন তুমি কেমিক্যাল বন্ডিং করবে জানতে পারবে, তখন ওর কিন্তু চার্জ নিউট্রাল হয়ে যাবে। ওর কিন্তু মানে চার্জ কি বলে, চার্জ তখন এতক্ষণ যেমন চার্জ নিউট্রাল ছিল, কিন্তু তখন একটা ইলেকট্রন কমে গেল, তার কাছে ও পজিটিভ চার্জ হয়ে যাবে। ঠিক আছে, ওর তখন চার্জ থাকবে, ওগুলো ওইটাই হচ্ছে একটা আয়ন। আয়নের ক্ষেত্রে যখন প্রোটন আর ইয়ের সংখ্যা, ইলেকট্রনের সংখ্যা সমান থাকে না, এবং যখন একটা কেমিক্যাল থেকে আরেকটা কেমিক্যাল তৈরি হয়, নতুন করে যখন কেমিক্যাল, তখন সাধারণত এরকম একটা ইলেকট্রন সে ছেড়ে দেয় বা একটা ইলেকট্রন সে নেয়। কারণ এবং এটা সে কেন নেয়, কারণ সে গ্যাসের মতো হতে চায়। সবসময় দেখবে যে এই জিনিসগুলোর এরকম লাস্টের শেল ইনকমপ্লিট, লাস্টের শেল, সেটা যদি মনে করো লাস্টের শেল 8 থাকার কথা, সেটা ইনকমপ্লিট, সেটা কোনোভাবে 1 হয়ে আছে বা 2 হয়ে আছে, তখন সে আইদার চাবে ছেড়ে দিতে ইলেকট্রন অথবা চাবে নিতে। কেমিক্যাল রিয়াকশনের সময় সেরকম আয়ন হবে, আয়ন হয়ে তারপর আরেকটা এরকম, সে যদি পজিটিভ আয়ন হয় আরেকটা নেগেটিভ আয়নের সাথে সে কানেক্ট করার চেষ্টা করবে। ঠিক আছে, হ্যাঁ শ্রেয়ান। আচ্ছা, এখন প্রোটন নিউট্রনের সংখ্যা তো আমি বললাম এরা সেম হয় না, প্রোটন নিউট্রনের সংখ্যা, আবার ইলেকট্রন আর প্রোটনের সংখ্যা সেম হয় অ্যাটমে। আয়নের ক্ষেত্রে তখন হয়তো একটা কম বেশি হওয়ার কারণে কোনো কোনো আয়ন পজিটিভ চার্জ হয়, কোনো কোনো আয়ন নেগেটিভ চার্জ হয়। আচ্ছা, এখন যেটা হচ্ছে যে এই যে প্রোটনের নাম্বারটা আসলে কি জানো, প্রত্যেকটা মানুষের যেমন ফিঙ্গারপ্রিন্ট ডিফারেন্ট হয়, প্রত্যেকটা অ্যাটমের একটা ফিঙ্গারপ্রিন্টের মতন হচ্ছে এই প্রোটন দিয়ে অ্যাটম চেনা যায়। আমাকে যদি কেউ বলে দেয় ওই অ্যাটমের এই প্রোটন, আমি পিরিয়ডিক টেবিল দেখে আমি সাথে সাথে বলে ফেলতে পারবো এতগুলো প্রোটন আসছে, তাহলে বুঝে ফেলবো যে এটা কোন অ্যাটম। এই প্রোটন দেখেই আমি বুঝতে পারবো, এটা হচ্ছে আইডেন্টিটি মার্ক। কারণ এই পৃথিবীতে টোটাল কয়টা অ্যাটম বলছিল, 90 হচ্ছে পৃথিবীতে আর্থে পাওয়া গেছে 90টা এলিমেন্ট। হ্যাঁ, আর 19টা বানিয়েছে মানুষ বানিয়েছে ল্যাবে। এই 90টা বা 19টা অ্যাটমকে চেনার উপায় হচ্ছে এদের। এবং তুমি দেখবে যে কারো প্রোটন, কারোটা যদি 1 হয় আরেকজনেরটা অবশ্যই 2 হবে, কারোটা যদি 2 হয় আরেকজনেরটা অবশ্যই 5 হবে, কিন্তু 2টা অ্যাটমের প্রোটন নাম্বার কখনো সেম হতে পারে না। এটা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট। এই প্রোটন নাম্বারটাকে বলা হয় হচ্ছে অ্যাটমিক নাম্বার। এটা আমাদের ডান দিকে যে ছবিটা দেখছো এই স্লাইডে, হ্যাঁ, যে একটা কার্বন দেখা যাচ্ছে, কার্বনের নিচে দেখবে একটা 6 লিখেছে, এই 6টা হচ্ছে কার্বনের অ্যাটমিক নাম্বার। অ্যাটমিক নাম্বার দিয়ে আসলে বুঝি কার্বনের প্রোটন হচ্ছে 6টা আছে, এবং কার্বনের প্রোটন যেহেতু 6টা, তোমাকে কি বললাম প্রোটন যতগুলো থাকে ইলেকট্রনও সেমই থাকবে, তাই প্রোটন 6টা, সো ইলেকট্রনও 6টাই আছে। প্রোটন 6টা, ইলেকট্রন, তার মানে অ্যাটমিক নাম্বার দিয়ে আসলে প্রোটন নাম্বারই হচ্ছে অ্যাটমিক। তুমি আবার বলো না কিন্তু ইলেকট্রন নাম্বারই অ্যাটমিক নাম্বার। হ্যাঁ, যদিও সেম জিনিসই হয়, কিন্তু তারপরেও প্রোটন নাম্বার দিয়ে যেহেতু আইডেন্টিফাই করা হয়, যেহেতু বললাম তোমাকে ইলেকট্রন অনেক সময় কমে যায়, আয়নের ক্ষেত্রে তো কার্বন আয়নে ইলেকট্রন কমে যাচ্ছে বা বেড়ে যাচ্ছে, বা সাপোজ হাইড্রোজেন আয়নে বেড়ে যাচ্ছে, অনেক কিছু ক্ষেত্রে বাড়ে বা কমে। কার্বনের কথা আসলে বলা ঠিক হয়নি, অনেক ক্ষেত্রে দেখবে এরকম বাড়বে বা কমবে। তাহলে তার মানে তখন তো সেটার প্রোটনটা চেঞ্জ হচ্ছে না। হ্যাঁ, সো আমরা যেটা চেঞ্জ হবে না সেটা দিয়ে সেটাই ওকে ফিঙ্গারপ্রিন্ট ধরবো। তো কার্বনের ফিঙ্গারপ্রিন্ট হচ্ছে তার অ্যাটমিক নাম্বার, মানে তার প্রোটন নাম্বার 6, এবং এইটা হচ্ছে অ্যাটমিক নাম্বারটাই হচ্ছে আলটিমেটলি তার ইলেকট্রন নাম্বার ইউজুয়ালি, হ্যাঁ, অ্যাটমে। আর মাস নাম্বারটা সবসময় দেখবে উপরে লেখা থাকবে। মাস নাম্বারটা হচ্ছে তার ওজন। একটা কার্বনের ওজন কিন্তু কার জন্য হয়, যে বললাম ইলেকট্রনের তো কোনো ওজনই নাই, ওইটার আমি কেন মাপবো, আমার মাথা খারাপ হয়েছে যে আমি মাপবো এত ছোট জিনিস। হ্যাঁ, তাহলে একটা কার্বনের বেসিক্যালি ওজনটা হয় হচ্ছে তার প্রোটন আর নিউট্রনের যোগফলের কারণে। আমি বলছি একটা প্রোটনের ওজন আমি 1 ইউনিট ধরি, তাহলে যদি 14টা যদি ইলেকট্রন প্রোটন এবং নিউট্রনের সংখ্যা মিলে যদি টোটাল 14 হয়, তাহলে অবশ্যই সেটার ইয়ে হবে, সেটার মাস নাম্বার হবে হচ্ছে 14। তাহলে একটা হচ্ছে মাস নাম্বার, মাস মানে মাছ না, কিন্তু মাছের বাজারে মাছ না, মাস মানে হচ্ছে এটার ওজন। ঠিক আছে, আবার যেমন নাইট্রোজেনের ক্ষেত্রে আমরা কি দেখি, নাইট্রোজেনের আমরা যখন বলবো মাস নাম্বার, এই মাস নাম্বার আর অ্যাটমিক নাম্বার জানলে আসলে তুমি সবই জানতে পারবে, তুমি সেটা সম্পর্কে সব কিছু তুমি বের করে ফেলতে পারবে। যেমন একটা মাস নাম্বার যদি 15 হয়, অ্যাটমিক নাম্বার 7 হয়, তুমি প্রথমে অ্যাটমিক নাম্বারে আসবে, অ্যাটমিক নাম্বার 7 মানে ওর প্রোটন আসলে 7। আচ্ছা, ওর প্রোটন যদি 7 হয়, এখন মাস নাম্বার মানে হচ্ছে প্রোটন আর নিউট্রন মিলে মাস নাম্বার হয়, তাহলে 15 থেকে তুমি 7 বাদ দিয়ে দাও, তাহলে সেটি হবে হচ্ছে ওর নিউট্রনের নাম্বার।
তাহলে ওর নিউট্রনের নাম্বার হচ্ছে 8। তাহলে ওর প্রোটন হচ্ছে 7টা আছে, নিউট্রন হচ্ছে ওর 8টা আছে। আর ইলেকট্রন তো স্বাভাবিকভাবে প্রোটন যেই কয়টা থাকবে ইলেকট্রনও সেই কয়টাই থাকবে। তোমাদের এই ক্লাসে আইসোটোপ পড়ায়নি, কিন্তু একসময় তুমি জানতে পারবে এবং দেখবে যে খুব ইন্টারেস্টিং লাগবে। কারণ পারমাণবিক এই যে বিদ্যুৎ বা পরমাণু বোমা, আমাদের সময় তো এই বিদ্যুৎ নিয়ে আমরা অত ভাবিনি, কিন্তু আমার কাছে খুব ইন্টারেস্টিং লাগতো যে কীভাবে এটা সম্ভব, একটা ছোট্ট অ্যাটম থেকে একটা বোম তৈরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, যদিও খুব মানে দুঃখজনক, কিন্তু তারপরে মনে হতো যে একটা ছোট জিনিসের ভিতরে এত শক্তি। হ্যাঁ, এই যে ব্যাপারগুলো জানতে গেলে তোমাকে একটা টাইমে যে আইসোটোপ সম্পর্কে জানতে হবে। আইসোটোপ আর কিছু না, তোমার পিরিয়ডিক টেবিলে যতগুলো এলিমেন্ট পড়েছো তুমি সবসময় কি জেনেছো, একটা হাইড্রোজেন আছে। হ্যাঁ, যেটা কি জেনেছো, যেই হাইড্রোজেনটাকে আমরা সবসময় চিনি সেটাতে কি এটার প্রোটন হচ্ছে একটা, নিউট্রন একটাও নিউট্রন নেই, এবং এটার চারদিকে একটা ইলেকট্রন ঘুরছে, তাই তো? এটাই আমরা সবসময় জানি এই অর্ডিনারি যে হাইড্রোজেনটা। কিন্তু ওর আসলে কিন্তু অনেকগুলো যমজ ভাই আছে, একদম যমজ ভাই, মানে সেম ক্যারেক্টারিস্টিক্স, এবং ওদের ফিঙ্গারপ্রিন্ট আবার সেম। সত্যিকার যমজ ভাইদের ফিঙ্গারপ্রিন্ট সেম হয় না, কিন্তু ওদের ফিঙ্গারপ্রিন্ট সেম। হ্যাঁ, মানে ওদের ফিঙ্গারপ্রিন্ট সেম মানে প্রোটন নাম্বারটা হচ্ছে সেম। প্রোটন নাম্বার মানে তুমি জানো অ্যাটমিক নাম্বারটা সেম, কিন্তু এদের মাস ডিফারেন্ট হয় মানে নিউট্রন ডিফারেন্ট হয়। মানে প্রোটিয়াম যেটা আমাদের যে অর্ডিনারি হাইড্রোজেন, যে হাইড্রোজেন বলতে আমরা সাধারণত যেটার সংকেত লিখি, সেটার প্রোটন একটা, নিউট্রন 0, এবং চারদিকে একটা ইলেকট্রন ঘুরছে। কিন্তু আরেকটা হচ্ছে ডিউটেরিয়াম, যেটাকে হেভি হাইড্রোজেন বলে। হ্যাঁ, সেখানে হচ্ছে প্রোটন একটা বা নিউট্রন একটা, এবং এটার চারদিকে কিন্তু ইলেকট্রন আবার একটাই ঘুরছে। আবার আরেকটা আছে এরকম ট্রিটিয়াম, এটা হচ্ছে রেডিও অ্যাক্টিভ হাইড্রোজেন বলে এটাকে। কারণ এখানে নিউট্রন আর প্রোটনের সংখ্যার অনুপাত আরও ডিফারেন্ট, মানে প্রোটন হচ্ছে একটা আছে, নিউট্রন আছে 2টা। হ্যাঁ, এবং ইলেকট্রন একটা, এদের চারদিকে ঘুরছে। তুমি এই ছবিটা দেখলেই বুঝতে পারবে। এবং তুমি দেখো যে অ্যাবান্ডেন্স দেখবে যে একটা এলিমেন্টের মধ্যে তুমি জানো অনেকগুলো হাইড্রোজেন একসাথে থাকে, এরা কখনো মলিকিউল আকারে থাকে, যেহেতু এটা তো একা থাকতে পারে না। হাইড্রোজেন সবসময় H2 আকারেই থাকে, সেটা যেই যমজ ভাই হোক আর যাই হোক, এরা সব মিলে একটা এলিমেন্ট, একটা বড় মনে করো হাইড্রোজেন এক জায়গায় স্তূপ হয়ে আছে। এখন এর মধ্যে তুমি দেখবা যে পৃথিবীতে যেটা আমরা যেই অর্ডিনারি হাইড্রোজেন দেখি, এটা সবচেয়ে বেশি পরিমাণ আছে, 99.985%, অনেক আছে। আর তারপর দেখা যাচ্ছে যে যেটা ডিউটেরিয়াম সেটা আছে 0.015 মানে %। আর ট্রিটিয়াম একদম নাই, খুবই অল্প আছে, একদম নাই বলতে গেলেই চলে। এই যে কেন এগুলো কম থাকে, এটার পিছনে আবার কারণ আছে। তুমি দেখবা যে যেটা বেশি রেডিও অ্যাক্টিভ থাকে সেটা আস্তে আস্তে কমে যায়। এটার পিছনে একটা কারণ আছে, এটা তুমি আরো বড় হয়ে জানতে পারবে। হ্যাঁ, এটা খুবই ইন্টারেস্টিং। আচ্ছা, একটু আগে তোমাকে বলছি বা তুমি আগেও পড়ছো, এই যে ইলেকট্রন শেলসের কথা বলছো। ইলেকট্রন শেলসটা কি? ইলেকট্রনগুলো আমরা জানি বিভিন্ন চারদিকে ঘুরে। আমরা একটা খুব সিম্পলিফাই করছি, কারণ অনেক বড় মডেল আমরা এত ছোট বয়সে বুঝবো না, ইভেন মামুনিয়াও বুঝি না। যার জন্য এরকম একটা মানে সূর্যের চারদিকে যেমন পৃথিবী ঘুরে, নানান কক্ষপথে ঘুরে, অরবিটে ঘুরে, ওইরকম বিভিন্ন অরবিট আমরা চিন্তা করি, ইম্যাজিন করি যে প্রোটন আর নিউট্রন মাঝখানে আছে একটা অনেক মাস নিয়ে, আর খুব চিকনা দুষ্ট ইলেকট্রন, এরা খুবই দুষ্ট, এরা খালি বাইরে হয়ে ঘুরতে চায়, এরা চারদিক দিয়ে এরা ঘুরতে থাকে। হ্যাঁ, কিন্তু বিভিন্ন শেলের মধ্যে ঘুরে, বিভিন্ন, ওরা কিন্তু একই জায়গাতে ঘুরে না, মানে একদম কাছাকাছি যেটা ঘুরে, কাছাকাছি একটা গোল্লা আছে, একটা চারদিকে সার্কেল করতেছে, ওইটার এনার্জি লেভেলটা হচ্ছে সবচেয়ে কম। ফার্স্ট শেলে এই এনার্জি লেভেল সবচেয়ে কম, ওইখানে মাত্র 2টা ইলেকট্রন থাকতে পারে। 2টার বেশি হইলেই ধাক্কা দেয়। মনে করো তোমার আম্মার বেডরুমে আছে, ওই বেডরুমটা খুব ছোট, ওই বেডরুমের মধ্যে শুধু 2টা বাচ্চা ঢুকতে পারে। যেই 2টা বাচ্চার বেশি হবে, তোমার ধাক্কা মেরা, তমাল আর রিপা মিলে ধাক্কা মেরা ওই বাচ্চাটাকে ড্রয়িং রুমে পাঠিয়ে দেবে, মানে পরেরটাতে। এই পরেরটাতে আবার 8জন থাকতে পারে। মনে করো তোমরা অনেক বন্ধুরা আসলো বাসায়, তোমার আম্মা তোমাদেরকে বেডরুমে বলে দিল বেডরুমে 2টা থাকতে পারবা, যদি 8টা হয়ে যায় তাহলে তাকে সেকেন্ড সেলে পাঠিয়ে দেবে। হ্যাঁ, তারপর যদি দেখা যায় আরও 8টা হয়ে গেল, তখন ওই সেকেন্ড সেলেও জায়গা হবে না, তখন বলবে যা ছাদে যা খেল। তো থার্ড সেলের পাওয়ার হচ্ছে 8, থার্ড সেলে যে 8টা বসতে পারবে। হ্যাঁ, তারপর থার্ড সেলের পরে আরও আছে, ওইখানে আবার একটা নাম্বারের একটা হিসাব আছে, সেই একটা ক্যালকুলেশন অনুসারে ওইখানে হয়, ওটা অদ্ভুত তোমাদের শিখায়নি। প্রথম সেলে 2টা, তারপরে 8টা, তারপরে 8টা, এইভাবে।
আর সবসময় মনে রাখবে যে যখন ফার্স্ট শেলটা দুইটা হয়ে যাবে তখন হচ্ছে সে স্যাটিসফাইড, ওহ আমার রুম ভর্তি, হ্যাঁ মানে আমার পুরাটা ফুলফিল হয়েছে। কিন্তু ইন্টারেস্টিং ব্যাপার হচ্ছে এই পৃথিবীতে যত অ্যাটম আছে একমাত্র নোবেল গ্যাস ছাড়া কোনোটারই আউটার শেল ফুলফিল না। হয় দেখা যায় কোনোটার আউটার শেলে 8টা থাকার কথা ছিল, মনে করো ছাদে 8 জন থাকতে পারতো, আর ড্রয়িং রুমে 8 জন থাকতে পারতো, আর বেডরুমে 2 জন থাকতে পারতো। দেখা গেল বেডরুমে 2টা বাচ্চা খেলতেছে, বাইরে 8টা বাচ্চা খেলতেছে, কিন্তু ছাদে যে একটা বাচ্চা খেলতেছে। হ্যাঁ, বা হয়তো দেখা গেল বেডরুমের মধ্যে 2টার জায়গায় একটা আছে, এই জন্য ইনকমপ্লিট থাকে। ওরা ইনকমপ্লিট থাকে দেখে ওরা সবসময় কমপ্লিট হইতে চায়। কমপ্লিট হইতে গেলে কখনো কখনো সে ইলেকট্রন গেইন করে কমপ্লিট হইতে চায়, হয়ে সে একটা আয়ন হয়, কখনো কখনো সে ইলেকট্রন লুজ করে কমপ্লিট হইতে চায়। ঠিক আছে? আচ্ছা, এই ইলেকট্রন শেল সম্পর্কে তাহলে এখানে বলতেছে ইলেকট্রন সার্কেল ভেরি ফাস্ট অ্যারাউন্ড দ্য নিউক্লিয়াস অ্যাট ডিফারেন্ট এনার্জি লেভেল ফ্রম ইট। দিস এনার্জি লেভেলস আর কল্ড ইলেকট্রন শেলস। আচ্ছা, বিভিন্ন এনার্জি লেভেলে সবচেয়ে কাছে যেটা সেটা এনার্জি লেভেল কম। যত স্বাভাবিক, তুমি বেডরুমের মধ্যে আর কতটুকু এনার্জি থাকবে তোমার, ছাদে যেয়ে বেশি খেলতে পারবা। ঠিক আছে? আর এই এনার্জি লেভেলগুলোকেই বলে ইলেকট্রন শেল, ইলেকট্রন শেলস। ফার্স্ট শেলস হোল্ডস আ ম্যাক্সিমাম অফ 2 ইলেকট্রন, সেকেন্ড শেল হোল্ডস আ ম্যাক্সিমাম অফ 8 ইলেকট্রন, থার্ড শেল আরও 8 ইলেকট্রন ধরে। ঠিক আছে? আর এগুলো সব সিরিয়ালি আসে। প্রথমে হচ্ছে ভিতরের রুমে খেলতে দিবে, তারপর জায়গা না হলে ড্রয়িং রুমে আসবে, ড্রয়িং রুম না হলে তারপর বাইরে যাবে। আচ্ছা, এখন তুমি তো পিরিয়ডিক টেবিল পড়েছো। পিরিয়ডিক টেবিলে দেখেছো কলাম অনুসারে ভাগ করেছে এলিমেন্টসগুলোকে, আবার রো অনুসারে ভাগ করেছে। কলাম মানে হচ্ছে লম্বা লম্বা, খাড়া খাড়া। তোমরা অ্যাসেম্বলিতে দাঁড়াতে না, লাইন ধরে দাঁড়াতে, সবচেয়ে ছোট যেটা লম্বায় সে সবচেয়ে সামনে দাঁড়াইতো, তারপর একটু মাঝারি, এরকম করে সিরিয়ালি দাঁড়াতে না, এটাকে বলে কলাম। আর পাশাপাশি দাঁড়ায় না, পাশাপাশি অনেকগুলা ক্লাস 5 এক সাইডে, ক্লাস 6 এক সাইডে, ক্লাস 7 এক সাইডে, এইভাবে দাঁড়ায় না অ্যাসেম্বলিতে। তো পিরিয়ডিক টেবিলেও তো একটা অ্যাসেম্বলির মতো করে সাজায়। এখন এখানে তুমি দেখেছো না গ্রুপ নাম্বারগুলো আমাদের কিন্তু যখন প্রথম পিরিয়ডিক টেবিল পড়িয়েছিল তখন আমাদেরকে কিন্তু বলেনি এই গ্রুপ নাম্বার কোথার থেকে আসছে, মানে গ্রুপ নাম্বারটা কি দিয়ে ডিফাইন করে, মানে কেন গ্রুপ নাম্বারটা কোনোটার 1 দেয়, কোনোটার 2 দেয়। এখন মজার ব্যাপার হচ্ছে তুমি এর পরের ছবিটার সাথে মিলিয়ে দেখবে যে কেন এটা হয়। গ্রুপ নাম্বারটা আসলে হচ্ছে ওই যে বাইরে কয়টা ইলেকট্রন আছে সেটার উপরে, যেটার বাইরে 2টা ইলেকট্রন থাকবে সেটা দেখবে সেটার গ্রুপ নাম্বার হবে 2 নাম্বার লাইনে সেটা দাঁড়াবে। বাইরে কয়টা ইলেকট্রন আছে, মানে ক্লাস 2 সব দাঁড়াবে, মানে বাইরে কয়টা, ক্লাস 3 মানে বাইরে 3টা ইলেকট্রন, ক্লাস 4 মানে বাইরে 4টা ইলেকট্রন, ওইভাবে করে গ্রুপের মধ্যে দাঁড়াবে। ঠিক আছে? আর অল দ্য এলিমেন্টস ইন এ গ্রুপ হ্যাভ দ্য সেম নাম্বার অফ ইলেকট্রন ইন দ্য আউটার শেল, মানে গ্রুপের মধ্যে ওই বুঝতে তো বললামই যে সেম নাম্বার আউটার শেল মানে ক্লাস 2 সব এক গ্রুপে থাকবে। ওই অনেকগুলো আছে, এখানে শ্রেয়ানও থাকবে, শ্রেয়ানের মতো আরেকজন যে আছে সে যদি ক্লাস 2তে পড়ে সেও থাকবে, আবার যদি শ্রেয়ান ক্লাস 5-এ পড়ে তখন সেই সিরিয়ালি ওইরকমভাবে থাকবে। দ্য এলিমেন্ট ইন গ্রুপ 0 হ্যাভ ফুল শেলস। আর আরেকটা গ্রুপ আছে, সেই গ্রুপের আবার নাম দিছে 0, যদিও ওরা আসলে 0 না, ওরাই হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল গ্রুপ, মানে যে আইডিয়াল, যাদের নকল করতে চায়, সবাই তাদের মতো হতে চায়, তাদের শেল হচ্ছে ফুলফিলড। তাদের শেলে লাস্টের, আমি বললাম না সব গ্রুপগুলো করা হয় যার লাস্টের শেলে 2টা ইলেকট্রন তার নাম দেয় 2, যার লাস্টের শেলে 3টা ইলেকট্রন তার নাম দেয় 3। কিন্তু এটা একটা কিন্তু আছে। কিন্তুটা হচ্ছে যদি নোবেল গ্যাস হয়, যারা নোবেল গ্যাস, হ্যাঁ, তাদের লাস্টের শেলে অনেক সময় 4টা ইলেকট্রন, ওইটা দিয়ে সে ফুলফিল, মানে 4টা তো না, কারোটা 2টা ফুলফিল, কারোটা 8টা ফুলফিল্ড। হ্যাঁ, কিন্তু ওইটা শেষ, মানে 8টা থাকার কথা 8টাই আছে, তার চেয়ে কমও নাই, তার চেয়ে বেশিও নাই। হ্যাঁ, কিন্তু তাদেরকে কিন্তু তাহলে 8 নাম্বার গ্রুপে রাখে নাই। এই নোবেল গ্যাসগুলো যেহেতু সব ফুলফিল্ড, এদেরকে 0 গ্রুপে রেখে দিচ্ছে, ওদের হচ্ছে সব ফুল শেল। আচ্ছা, এটা গেল হচ্ছে তোমার গ্রুপ নাম্বারটা। তাহলে আমরা কি দিয়ে বুঝলাম, মানে গ্রুপ নাম্বার তোমার যে অ্যাসেম্বলিতে দাঁড়ায়, গ্রুপ নাম্বারটা হচ্ছে সবচেয়ে লাস্টের শেলে কয়টা ইলেকট্রন আছে সেটার উপরে গ্রুপ নাম্বার ডিফাইন করে। আর দ্য পিরিয়ড নাম্বার বুঝছো তো, রো গুলা যেগুলো ভাগ হয়, রো। তোমাদের স্কুলে কিন্তু রো ভাগ হয়েছে লম্বা দেখে, নিশ্চয়ই সব লম্বা ছেলেগুলা, মনে করো ক্লাস 1-এর সবচেয়ে লম্বা ছেলে নিশ্চয়ই সামনে দাঁড়াবে না, ক্লাস 2-এর সবচেয়ে লম্বা ছেলে নিশ্চয়ই সামনে দাঁড়াবে না, সবচেয়ে লম্বাগুলা যায় হচ্ছে একদম পিছনে। ঠিক আছে? ওইটা হচ্ছে ওইভাবে পিরিয়ড নাম্বারটা হয় হচ্ছে শো হাউ মেনি শেলস অফ ইলেকট্রনস দেয়ার আর। পিরিয়ড নাম্বার হচ্ছে টোটাল কয়টা শেল আছে। এখন কোনো একটা অ্যাটমের মধ্যে হয়তো 4টা শেল আছে, তাহলে সে দেখা যাবে 4 শেলওয়ালা জিনিসটা ওই 4 নাম্বার রোতে থাকবে, 2 শেলওয়ালা জিনিসটা 2 নাম্বার রোতে থাকবে। রো মানেই হচ্ছে তো পিরিয়ড, তাই না? পিরিয়ড নাম্বারটাই তুমি দেখেছো, সেগুলো হচ্ছে আলটিমেটলি রো। ঠিক আছে? এখন দেখো তোমাকে একটা ছবি দিয়েছে, এর পরের পেজে যাও, তুমি ছবিটা দেখতে পারবে। ওকে,
হ্যাঁ শ্রেয়ান, এই ছবিটা একটু স্টাডি করো, তাহলে তুমি বুঝতে পারবে। দেখেছো গ্রুপ এই যে অ্যাসেম্বলিতে দাঁড়িয়েছে লম্বা লম্বা, এই যে এটা একটা গ্রুপ, লম্বা একটা গ্রুপ দেখা যাচ্ছে প্রথমে, গ্রুপ 1, হ্যাঁ। তারপর ওই যে গ্রুপ 0 দেখা যাচ্ছে, তুমি দেখো গ্রুপ 0তে কিন্তু আছে প্রথমটাতে হিলিয়াম কেন? কারণ হিলিয়ামে দেখো একটাই শেল আছে এবং এখানে দুইটা আছে। আমরা জানি যে ফার্স্ট শেলে দুটাই থাকতে হবে, দুটার বেশি থাকতে পারবে না, কমও থাকতে পারবে না, কারণ এটা একটা কমপ্লিট। ওর কোনো আর বিয়ের সাথে কিচ্ছু করার দরকার নেই, শি ইজ সিঙ্গেল, হ্যাঁ, শি অর হি ইজ সিঙ্গেল, তো ওর জন্য ও 0তে আছে। আর নিয়ন, এরপরে নিচে দেখো নিয়ন হচ্ছে 2, তারপরে হচ্ছে 8। আমি না জানি যে সেকেন্ড শেলে 8টা থাকবে, মাঝখানেরটা তো সো ওরাও ও কমপ্লিট, এই জন্য ওকেও 0 শেলে রেখেছে। 0টা হচ্ছে সবচেয়ে পাওয়ারফুল শেল। আচ্ছা, তারপর হচ্ছে এআর মানে হচ্ছে আর্গন। এআরে তুমি লেখো প্রথমে 2টা দিয়েছে, তারপরে 8টা দিয়েছে, তারপরে 8টা দিয়েছে, তাই না? তাহলে 2টা 8টা 8টা কত হলো? লাস্টে আমরা তো এটাই জানি 2 8 8 থাকলে এটা কমপ্লিট, সো এটাও 0তে আছে। আচ্ছা, তারপর নাম্বার 1 গ্রুপে দেখো কি আছে। নাম্বার 1 গ্রুপে দেখবে সবগুলোর আউটার শেলে একটা আছে, একটু খেয়াল করে দেখো সবগুলোর আউটার। হিলিয়াম, হাইড্রোজেনের আউটার শেলে একটা, তারপর ইউরেনিয়াম না, এটা ওর আউটার, এটা কি আমি দেখতে পাচ্ছি না, লিথিয়াম মোস্ট প্রবাবলি, ওর আউটার শেলে দেখা যাচ্ছে একটা। তারপর সোডিয়াম লাস্ট আউটার শেলে একটা, তারপর পটাশিয়াম আউটার শেলে একটা, এই জন্য ওকে একেই পড়েছে। এরকম 2এও তুমি মিলিয়ে দেখবে, নিজে একটু চিন্তা করে মিলিয়ে দেখবে। আচ্ছা, এটা বলেছিলাম তাহলে আউটার শেল দিয়ে বোঝে। আর কয়টা শেল আছে এটার উপরে রো হয়, দেখো পিরিয়ড 1 পিরিয়ডে দেখো একটা শেল আলা জিনিসগুলোকে একদিকে রেখেছে। 2 পিরিয়ডে দেখো লাস্টে দুটো শেল, যেখানে দুটো শেল আছে। 3 হচ্ছে যেখানে 3টা শেল আছে। 4 হচ্ছে যেখানে 4টা শেল আছে। ওকে, হ্যাঁ শ্রেয়ান, এই যে একটু আগে যেটা বললাম তোমাকে, যে সব অ্যাটমগুলো ওই যে 0 শেলে থাকে, যদিও 0 কিন্তু আসলে ওই হচ্ছে হিরো, হ্যাঁ, যেটা 0 ইয়েতে থাকে, 0 গ্রুপের মধ্যে থাকে সব। কি গ্যাস বলে ওগুলোকে? নোবেল গ্যাস। হ্যাঁ, ওদের যেমন খুব স্টেবল একটা ইয়ে থাকে, আর সবাই ওই রকম স্টেবল হতে চায়। আনস্টেবল অ্যাটমস উইথ ইনকমপ্লিট আউটার শেল ওয়ান্ট টু বি স্টেবল লাইক নোবেল গ্যাসেস, দে আর আইডল। হ্যাঁ, বোথ অ্যাটমস ওয়ান্ট কমপ্লিট আউটার শেলস অফ ইলেকট্রন। যেমন নিচে দেখছো সোডিয়াম অ্যাটম আছে, একটা ছবি দিয়েছে। সোডিয়াম অ্যাটমে দেখো সবচেয়ে লাস্টে একটা ইলেকট্রন আছে। ওর কি একটা ইলেকট্রন থাকার কথা? ওর তো 8টা ইলেকট্রন দরকার ছিল। অথবা ওর যদি এখানে 8টা ইলেকট্রন না হয়, এই একটারে যদি ও ছুটায় দেয়, তাহলে ওর ভিতরে কিন্তু কমপ্লিট হয়ে গেল, কারণ ফার্স্টেরটাতে 2টা আছে, সেকেন্ডেরটাতে 8টা আছে, তাহলে ওর ঝামেলা নেই। তাই ওর সবসময় ওর টেন্ডেন্সি চাবে, ও সবসময় চাবে একটা চান্স পাইলেই এটারে কেমনে করে বাইর করে দেওয়া যায়, এটা মনে রাখবা। চান্স পাইলে ও বাইর হয়ে যেতে থাকবে, মানে একা একা ছাদে খেলতে চায় না। একা একা আমি ছাদে খেলে কি ঘোড়ার ডিম কি করব, ও চলে যেতে চাইবে তখন আরেকজনের কাছে, যেখানে মনে করো 7 বন্ধু খেলতেছে, যেটা ছাদে 7 বন্ধু খেলতেছে। এখন দেখো তো পাশে দেখো যে আরেকটা যাচ্ছে ক্লোরিন অ্যাটম। ক্লোরিন অ্যাটমে দেখো প্রথম শেলে 2টা আছে, পরের শেলে 8টা আছে, কিন্তু লাস্টের শেলে 8টা থাকার কথা, ওইখানে কিন্তু ওর আছে 7টা। এর এখন আরেক ঝামেলা, এর 7টাতে তো আর বাইরে হয়ে যেতে পারবে না, ও খালি একটা বন্ধু পাইলেই ও 8টা হয়ে যেতে পারতো, কমপ্লিট হয়ে যেতে পারতো। মানে ওর ছাদে একটুর জন্য মজা করে খেলতে পারতেছে না, তাহলে ও সবসময় চাবে আরেকটা ইলেকট্রনকে নিতে। হ্যাঁ, ও যখন আরেকটা ইলেকট্রন নিয়ে নেবে, তাহলে তো ওর তো এখন কিন্তু ওর যে ইলেকট্রনগুলো আছে ওর প্রোটনের সমান আছে। যখন আরেকটা ইলেকট্রনকে ও নিয়ে নেবে, তখন কিন্তু ওর চার্জ হয়ে যাবে নেগেটিভ চার্জ। হ্যাঁ, আর সোডিয়াম যখন একটা ইলেকট্রনকে ছেড়ে দিবে, কারণ ওর তখন পজিটিভ বেশি হয়ে যাবে, তখন ওর হয়ে যাবে পজিটিভ চার্জ। এ মানে কাজে সোডিয়ামটা সবসময় পজিটিভ আয়ন হয়ে যাবে, ক্লোরিনটা সবসময় নেগেটিভ আয়ন ফর্ম করবে। এবং এটা যখন পজিটিভ আর নেগেটিভ হয়ে যাবে না দুইটা, তখন দুইটার পাশে লেগে যাবে। এটা তোমরা এর পরের চ্যাপ্টারে আয়নিক বন্ড পড়াবে, তখন তুমি জানবে যে কিভাবে এই ঘটনাটা হয়, কি সিচুয়েশনের মধ্যে ওদেরকে রাখলে, ওরা যদি কোনোভাবে সোডিয়াম আর ক্লোরিনকে একটা বিশেষ সিচুয়েশনে দুইটারে পাশাপাশি আয়না দাও, তাইলেই হয়েছে। তাইলে এর একটা ছুঁইটা চলে যাবে ওইটার মধ্যে, তখন ও হয়ে যাবে পজিটিভ, ও হয়ে যাবে নেগেটিভ, তারপর দুইটা গায়ে গা লাগায় জড়ায় ধরে বসে থাকবে। ঠিক আছে, এটা হচ্ছে সোজা সিম্পল হিসাব। হ্যাঁ, তাহলে তো দেখলাম যে আমরা সবসময় অ্যাটমগুলো চাই যাদের আউটার শেল ফুলফিল থাকে না, কারোটা একটু মনে হয় একটা ছাইরা দিলেই বাইচা যায়, আর কেউ হয়তো কয়েকটা নিলেই ঠিক হয়ে যায়। ওরা সবসময় চায় যে নিজেদের লাস্টের ইলেকট্রনটাকে বার করে দিয়ে চার্জড পার্টিকেল হয়ে যায়। এই চার্জড পার্টিকেলটা হচ্ছে আয়ন। আসলে আয়ন ইজ চার্জড পার্টিকেল। ইট ইজ চার্জ বিকজ ইট কন্টেইনস অ্যান আনইকুয়াল নাম্বার অফ প্রোটন অ্যান্ড ইলেকট্রন।
ওটা স্টেবল ঠিকই হয়, ও তো একটা প্রোটনকে একটা ইলেকট্রনকে ছেড়ে দেয় বা একটা ইলেকট্রনকে নেয়, নিয়ে ওদের আউটার শেলটা ফুলফিল হয়, ওই দিক দিয়ে সে স্টেবল হয়, ও গ্যাসের মতন হয়, খুব হিরো হয়ে যায়, ওই যে হিরোর মতন আচরণ করে। কিন্তু আলটিমেটলি তো এটার জন্য যেটা হয়, ওর প্রোটন আর ইলেকট্রনের ইমব্যালেন্স হয়ে যায়, প্রোটনটা কখনো বেশি হয়ে যায়, কখনো ইলেকট্রনটা বেশি হয়ে যায়, ইলেকট্রন বেশি হয়ে গেলে নেগেটিভ চার্জ হয়, প্রোটন বেশি হলে পজিটিভ চার্জ হয়, তখন ও চার্জ পার্টিকেল হয়ে যায়। এই চার্জ পার্টিকেলকে বলে আসলে আয়ন। হ্যাঁ শ্রেয়ান, এইটা একটু আমি অ্যাডভান্সই মনে হয় তোমাকে পড়াচ্ছি, পরের চ্যাপ্টারে তোমাদের টিচার যখন বলবে তুমি একটু মনোযোগ দিয়ে শুনবে, কারণ খুবই মজার মজার জিনিস, কেমনে করে একটা জিনিস ফর্ম হয়, হ্যাঁ সারা দুনিয়া এমনি তৈরি হচ্ছে, এটাকে বলে আয়নিক বন্ডিং যেটা বললাম। যেমন এখানে একটা ছবি দিয়েছে, সোডিয়ামের একটা ছবি দিয়েছে, সোডিয়ামের আউটার শেলে দেখা যায় যে একটা ইলেকট্রন আছে আউটার শেলে, কিন্তু হ্যাঁ সোডিয়ামের ভিতরে বহু জিনিস আছে হাবিজাবি, হ্যাঁ সোডিয়াম হ্যাজ 1 ইলেকট্রন ইন দ্য আউটার শেল। আর ক্লোরিনের কি আছে, ক্লোরিনের আমরা আউটার শেলের শুধু ছবি দিয়েছি, ভিতরে কিন্তু এখানে আরো অনেক ইনার শেল আছে, ওইটার ছবি কিন্তু এখানে দেয়নি, আউটার শেল দিচ্ছে তোমাকে বোঝানোর জন্য। ক্লোরিনের আউটার শেলে আছে হচ্ছে 1 2 3 4 5 6 7টা ইলেকট্রন, কিন্তু আউটার শেল কয়টা চাবে, বোঝাই যাচ্ছে 7 ইলেকট্রনের আউটার শেল, মানে ডেফিনেটলি 8টা চাবে, মানে একটা ইলেকট্রন হলে ও ফুলফিল হয়ে যায়। আর সোডিয়ামের লাস্টে একটা ইলেকট্রন আছে, আউটার শেলে একটা ইলেকট্রন, এই একটা ইলেকট্রনটাকে ছেড়ে দিলে ও ফুলফিল হয়ে যায়। হ্যাঁ কারণ কোনো জায়গায় এরকম একটা খোঁজ করে দেখবো হয়তো ওর ভিতরে 8টা আছে বা 4টা আছে, তুমি সোডিয়ামটা একটু মিলিয়ে দেখো, হ্যাঁ তখন কি হয়, this is where a metal bonds with a non-metal. The metal atom donates 1 or more electron. এখানে সোডিয়াম একটা বা একটার বেশি, এখানে একটা ইলেকট্রন ডোনেট করে দিবে ওই নন মেটালকে। ফর এক্সাম্পল কনসিডার সোডিয়াম অ্যান্ড ক্লোরাইড। The sodium has 1 electron on its outer shell and chlorine has 7. So if sodium gives its electron to chlorine, they both have a full outer shell and are ions. দেখো নিচে দেখালো এরকম ওরা চেঞ্জ করে দেয়, করে দেয়, একটা ইলেকট্রন বের করে দেয়, ও একটা ইলেকট্রন অ্যাকসেপ্ট করে নেয়, তখন এই পজিটিভ হয়ে যায়, নেগেটিভ হয়ে যায়। Ionic bonds form strong forces of attraction between different ions due to their opposite charges, causing giant ionic lattice to form, sodium chloride with high melting and boiling point. ঠিক আছে, তো এটা তুমি দেখো।